আসসালামু আলাইকুম। আলমনিসা অনলাইন স্কুলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগত। আমি হালিমা খাতুন তোমাদের গণিত ক্লাস দিব। আশা করি মেয়েরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখন তোমরা গণিত ক্লাস করার জন্য বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো চটপট। গণিত ক্লাস করতে গেলে অবশ্যই খাতা কলম থাকা লাগবে, সাথে বইটাও থাকা লাগবে। আশা করি তোমরা বসে পড়েছ। আমরা গতদিন পঞ্চম অধ্যায় করছিলাম। পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.3 আমরা 3 নম্বর পর্যন্ত গতদিন শেষ করেছিলাম। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছিল, আশা করি তোমরা সেগুলো করে রেখেছ। এখন আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আচ্ছা, আমরা সেই অঙ্কগুলোই করব, বইয়ের অঙ্কগুলোই করব। 4, 5 অনুশীলনী 5.3 পৃষ্ঠা 65। তো আমরা জানি পরীক্ষায় যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে, তাই না? যে আমাদের একটু যোগ্যতা ভিত্তিক অর্থাৎ সৃজনশীল করে অঙ্ক প্র্যাকটিস করা দরকার। আমরা এই বইয়ের অঙ্কগুলো 4 নাম্বার এবং 5 নাম্বার করব। এগুলোকে আমরা যোগ্যতা ভিত্তিক আগে প্রথমে সৃজনশীল প্রশ্ন তৈরি করব এবং সেগুলোকে আমরা সমাধান করব। মোটামুটি একই রকম হবে, বইয়ের মতোই। এটাকেই আমরা কয়েকটা ভাগে ভাগ করে সৃজনশীল করে নিব। তোমরা আগে প্রশ্নটা লিখে ফেলো। দেখো এখানে অনুশীলনী 5.3 4 নাম্বার অঙ্কটা দেখো। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। এখান থেকে আমরা 3টা প্রশ্ন লিখেছি। ক নাম্বার হচ্ছে দুজনের টাকা সমান হলে একসাথে কত টাকা হয়। হ্যাঁ, খ নাম্বারে হলো মনির কাছে কত টাকা আছে, আর গ নাম্বার হচ্ছে রূপার টাকার পরিমাণ কত। ঠিক আছে, আমরা অঙ্কটা সাধারণভাবে যদি আমরা ক খ গ না দিয়েও করি তাহলে এগুলো আমাদের বের করতে হবে। তা আমরা এটা সৃজনশীল করে নিয়েছি। হ্যাঁ, ক খ গ 3টা প্রশ্ন দিয়ে তোমরা প্রশ্নটা লিখে ফেলো। উদ্দীপকটা লেখার দরকার নাই তোমাদের, শুধু তোমরা ক খ গ এটা দেখে রাখো, পরে লিখতে হবে, নাহলে চট করে লিখে ফেলো 1 মিনিটে। অঙ্কটা এখন আমরা প্রথমে করব। তোমাদের আশা করি লেখা হয়ে গেছে। এখন আমরা অঙ্কটা করি। অনুশীলনী 5.3 4 নাম্বার অঙ্ক। আচ্ছা, এটা আমরা লিখে করব। এখানে 3 নাম্বারে যেমন উল্লেখ ছিল বাক্য গঠন গাণিতিক বাক্যে প্রকাশ করে, এখানে সেরকম কিছু নাই। এখানে আমরা সৃজনশীল প্রশ্ন যেভাবে লিখে করি সেভাবে করব।
প্রথমে লেখো, অঙ্কটা তুলো তোমরা এবং সাথে বুঝবে। রূপা ও মনির একসাথে আছে 875 টাকা। আর এখানে দেওয়া আছে মনের কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। হ্যাঁ, তাহলে দুজনের টাকা পরিমাণ একসাথে কত টাকা হবে? প্রথমে ক নাম্বারে আমাদের জানতে চাচ্ছি। আচ্ছা, এটা ক, 4-এর ক নাম্বার। এখানে এই যে 125 টাকা মনির কাছে বেশি আছে, তাই না? আর তাহলে রূপার কাছে 125 টাকা কম আছে। আমরা যদি রূপাকে 125 টাকা দিয়ে দেওয়া হয় তাহলে দুজনের টাকা সমান হয়ে যাবে, তাই না? রূপার কাছে 125, মনের কাছে 125 টাকা বেশি আছে, মানে রূপার কাছে 125 টাকা কম আছে। তাহলে এই বেশি মনের কাছে যে বেশি টাকাটা আছে সেই পরিমাণ টাকা যদি রূপাকেও দিয়ে দেওয়া হয় তাহলে দুজনের টাকা সমান হয়ে যাবে। এই জন্য আমরা মনের কাছে যে বেশি টাকাটা আছে সেটা আমরা এর সাথে যোগ করে দিব। মনের কাছে বেশি আছে এই দুইটা আমরা এখন যোগ করে দিব, ঠিক আছে? তাহলে দুজনের টাকা যদি সমান হয় তাহলে দুজনের টাকা একসাথে কত হবে সেটা পাবো আমরা। ক নম্বরে আমাদের এটাই জানতে চাওয়া হয়েছিল যে রূপা ও মনের সমান টাকা, রূপা ও মনের টাকা সমান হলে একসাথে কত টাকা হবে? হ্যাঁ, না এটা বিয়োগ করে করা যায়, যোগ করেও করা যায়, ঠিক আছে? যদি আমরা রূপার যে কম টাকাটা আছে সেই টাকাটা যদি রূপাকে দিয়ে দিই তাহলে দুজনের টাকা সমান হয়। আবার মনের কাছে যে বেশি টাকাটা আছে সেই টাকাটা যদি আমরা মনের কাছ থেকে নিয়ে কমিয়ে দিই তাহলেও আমাদের টাকা সমান হয়ে যাবে দুজনের। এটা দুইভাবেই করা যাবে, ঠিক আছে? কোনোভাবেই ভুল হবে না। তুমি বিয়োগ করে করতে পারো, আমি যোগ করে করছি। তো কেউ যদি মনে করো যে বিয়োগ করে করবে তাহলে বিয়োগ করে করতে পারো। আমার কাছে মনে হচ্ছে যোগ করলে সহজ হবে আর কি আমাদের জন্য, এর জন্য আমি যোগ করে করে দেখাচ্ছি। তাহলে এভাবে করলে মনির টাকাটা আগে পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি বিয়োগ করে করা যায় তাহলে যার টাকা কম তারটা আগে পাওয়া যাবে। আর যদি যোগ করি আমরা, যোগ করে সমান করি দুজনের টাকা, তাহলে যার টাকাটা বেশি তারটা প্রথমে পাওয়া যাবে। আচ্ছা, এখন লিখে রূপা ও মনির সমান টাকা একসাথে আছে। রূপা ও মনির, রূপা ও মনির সমান টাকা একসাথে আছে। একসাথে হবে, একসাথে আছে বা একসাথে হবে কত টাকা? 5 আর 5 2 শূন্য, হাত থেকে 1, 7 8 9 10, হাত থেকে 8 9 10। এখানে মনির কাছে যে বেশি টাকাটা ছিল সেটা আমরা রূপাকে দিয়ে দিয়েছি, ফলে এই মনির বেশি টাকাটা আমরা মোট টাকার সাথে এখন যে টাকাটা দেওয়া হয়েছে, রূপার কাছে যে টাকাটা
মনির কাছে যে বেশি টাকাটা ছিল সেটা রূপাকে দেওয়ার ফলে যে একসাথে হয়ে বেশি টাকাটা হয়েছে সেটা আগে টোটালের সাথে 125 যোগ করে পেলাম আমরা। হ্যাঁ, তাহলে এই টাকাটা হলো রূপা মনির টাকা যদি সমান হয়, হ্যাঁ, তাহলে একসাথে কত টাকা হবে সেটা আমরা সংক্ষেপে লেখার জন্য এভাবে লিখছি, রূপা ও মনির সমান টাকা একসাথে হবে। হ্যাঁ, রূপা ও মনির টাকা সমান হলে সেটা একসাথে হবে 1000 টাকা। ঠিক আছে, তাহলে কয়ের উত্তর হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 4-এর সৃজনশীল প্রশ্নের ক নাম্বার উত্তর পেয়ে গেছি। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বলা হয়েছিল মনির কাছে কত টাকা আছে। তাহলে এটা তোমাদের তোলা হয়ে গেছে আশা করি। এখন আমরা খ নাম্বার করি। খ নাম্বারে চাওয়া হচ্ছে মনির কাছে কত টাকা আছে। এখন দুজনের কাছে সমান সমান টাকা আছে আর সেটার পরিমাণ হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, এটা আমরা টাকা মনির যে বেশি টাকাটা সেটা একসাথে করে এটা করেছি। এই জন্য আমরা প্রথমে মনির টাকা বের করতে পারবো। এই 1000কে যদি 1000 টাকাকে দুজনে সমান সমান করে ভাগ করে দিতে হবে, তাহলে একজনের টাকা পাওয়া যাবে আর সেটা হবে মনির টাকা। তাহলে আমরা লিখি যে ক থেকে আমরা পাই দুজনের হচ্ছে সমান টাকা একসাথে আছে, এটা আমরা লিখতে হবে। ক থেকে পাই দুজনের টাকা তাদের টাকা একসাথে আছে। ক থেকে পাই পেয়েছি আমরা দুজন টাকা সমান হলে তাদের টাকা একসাথে আছে 1000 টাকা। তাহলে দুজনের সমান টাকা একসাথে হয়েছে 1000 টাকা। তাহলে 1000 টাকাকে আমরা যদি 2 ভাগ করি অর্থাৎ 2 দিয়ে ভাগ করি তাহলে একজনের টাকা পাওয়া যাবে এবং সেটা হবে যার কাছে বেশি টাকা ছিল সেই টাকা। মনির কাছে বেশি টাকা আছে, তাহলে এখন আমরা পাবো অতএব মনির কাছে আছে, অতএব মনির কাছে আছে 1000 তাহলে মনির কাছে আছে এত টাকা সমান হচ্ছে হবে 500 টাকা। তাহলে মনির টাকা পাওয়া গেল 500 টাকা। হ্যাঁ, তাহলে ক্ষয়ের উত্তর হলো 500 টাকা। মনির কাছে আছে 500 টাকা। আমরা খ নাম্বার শেষ আমাদের। এখন আমরা গ নাম্বার করবো। গ নাম্বারে জানতে চাওয়া হচ্ছে রূপার কাছে কত টাকা আছে। হ্যাঁ, রূপার টাকার পরিমাণ কত।
সেটা তোমরা তুলে শেষ করে ফেলাও চট করে 1 মিনিটে। আশা করি তোলা শেষ তোমাদের। এবং মুছে ফেলি। বরাবরের চাওয়া হচ্ছে যে রূপার কাছে কত টাকা আছে। তাহলে আমরা খ থেকে পেলাম মনির কাছে আছে 500 টাকা, আর রূপার টাকা মনির চেয়ে 125 টাকা কম, কারণ বই দেওয়া আছে মনির টাকা 125 টাকা বেশি, অর্থাৎ রূপার আছে 125 টাকা কম। তাহলে এখানে আমরা লিখবো যে রূপার টাকা মনির চেয়ে 100 টাকা কম। রূপার কাছে মনির চেয়ে 125 টাকা কম আছে, টাকা কম আছে। আর খ থেকে পেয়েছি আমরা রূপার টাকা মনির টাকা 500 টাকা। লিখে দাও যে খ থেকে পাই মনির কাছে আছে 500 টাকা। খ থেকে পাই মনির কাছে আছে 500 টাকা। অতএব রূপার টাকা পরিমাণ সমান 500 বিয়োগ 125 টাকা। রূপার টাকার পরিমাণ সমান 500 বিয়োগ 125 টাকা সমান হবে কত? 375 টাকা। কারণ রূপার টাকা মনির চাইতে 125 টাকা কম। তাহলে মনির যে টাকা আছে সেটা 100 থেকে রূপা 125 বিয়োগ করলে রূপার টাকা পেয়ে গেছি আমরা। তাহলে এটার উত্তর হচ্ছে 300। ঠিক আছে, এটা তুলে গেলো ঝটপট। এখন আমরা 5 নাম্বার করবো। আশা করি এটা শেষ হয়ে গেছে তোমাদের তোলা। আচ্ছা, আমরা এখন 5 নাম্বার অঙ্কটা করব। তারপরে করাই দিই, সময় অল্প আছে। 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে
আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটাকে আমরা সৃজনশীল করেছি। ক নম্বরে হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। খ নম্বরে হচ্ছে পুত্রের বয়স কত বছর। আর গ নম্বর হচ্ছে 5 বছর পরে পিতার বয়স কত হবে। এটা আমরা একটু চেঞ্জ করেছি। তো সৃজনশীল প্রশ্নে একটু সংখ্যা কিংবা একটু কথাগুলো চেঞ্জ করে দেওয়া হয় পরীক্ষায় সাধারণত যোগ্যতা ভিত্তিকে। প্র্যাকটিস করার জন্য ইচ্ছা করে করা হয়েছে এটা। বইয়ের অঙ্কটাই আমরা এবার সৃজনশীল লিখেছি। আচ্ছা, এবার আমরা প্রশ্নটা কি করলো, কি খুলে গেছে? ও ঠিকই তো আছে। আর দিতে চাই কতক্ষণ ঘুরেছিল? ও আচ্ছা, এটা আসলে আচ্ছা ঠিক আছে। অঙ্কটা তোমরা তুলে ফেলেছো। এখন আমরা চটপট অঙ্কটা করে ফেলি। চলে যাচ্ছে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। হ্যাঁ, এখানে দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আর যখন নিজের বয়সটা হবে তখন হয় সবসময় 1 গুণ। এবং পুত্রের বয়সের 1 গুণ। হ্যাঁ, সমান সমান হলে 1 গুণ। তাহলে আমরা এটাকে লিখবো এভাবে। দেখো, পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়স বয়সের, তোমরা এখন বুঝে রাখো ভালো করে, সবাই তুলতে পারবা। পুত্রের বয়স সমান সমান এখানে পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের 1 গুণ। আর পিতার বয়স সমান বয়স সমান সমান পুত্রের বয়সের বই দেওয়া আছে। পুত্রের বয়সে প্রশ্নে দেওয়া আছে পুত্রের বয়সের 4 গুণ। আর এটাকে আমরা যোগ করব। ঠিক আছে, উপরে নিচে যোগ করব। এখানে যোগ করি, এখানে পুরোটাকে আমরা যোগ করব। সমান চিহ্নের বামে ডানে সবগুলোকে আমরা যোগ করব। বাম দিকে যোগ করলে কি হয়, পুত্রের বয়স আর পিতার বয়সের সমষ্টি পাওয়া যায়। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি আমরা পুরোটাকে সমান চিহ্নের বামে ডানে পুরো অংশটাই উপরের সাথে নিচে যোগ করতেছি। পিতা পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 1 গুণ যোগ পুত্রের বয়সের 4 গুণ সমান হবে 4 আর 1 5 গুণ। তাহলে সমান সমান পুত্রের বয়সের 5 গুণ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 5 গুণ। আমাদের চাওয়া হয়েছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। তাহলে উত্তর হচ্ছে কয়ের উত্তর হচ্ছে 5 গুণ। আমরা উত্তরে অত বেশি লিখবো না। ঠিক আছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ।
উত্তর হলো 5 গুণ। আচ্ছা, এবারে ক্ষয় চাওয়া হয়েছে পুত্রের বয়স কত বছর। ঠিক আছে, তাহলে এটা একটু বুঝতে হবে। আচ্ছা, পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 55 বছর, তাই না? প্রশ্নে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। আর পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্রের বয়সের 5 গুণ সমান কত হবে? 55 বছর। হ্যাঁ, আচ্ছা, আমরা খটা শুরু করি, তুমি খুঁজতে থাকো। ক থেকে পেলাম আমরা যে পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। তাহলে লিখি ক থেকে পাই মুছে ফেলি। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। পুত্রের বয়সের 5 গুণ সমান পিতা পুত্রের বয়সের সমষ্টি। পুত্রের বয়সের 5 গুণ সমান পিতা পুত্রের বয়সের সমষ্টি। বয়সের দেখো সেগুলোর মধ্যে চলে যায় কিনা আবার খেয়াল করো। ঠিক আছে, হবে তাহলে বলবা। আচ্ছা, ক থেকে পাই পুত্রের বয়সের 5 গুণ সমান পিতা পুত্রের বয়সের সমষ্টি। আর প্রশ্নে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। লিখে দাও। দেয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি 55 বছর। এটা কোথায় দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। তাহলে পুত্রের বয়সের 5 গুণ সমান 55 বছর। অতএব পুত্রের বয়সে 5 গুণ সমান 55 বছর। ঠিক আছে, পুত্রের বয়সে 5 গুণ সমান পিতা পুত্রের বয়সের সমষ্টি। আর দেওয়া আছে পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। তাহলে পুত্রের বয়সে 5 গুণ সমান 55 বছর। আচ্ছা, তো যদি 5 গুণ সমান 55 বছর হয়, ঠিক আছে, তাহলে 55কে পুত্রের বয়স হবে 55 এর 5 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 5 গুণ সমান 55 বছর। তাহলে এই 5 ভাগকে এই 55কে 5 ভাগ করলেই 5 ভাগের 1 ভাগ হবে পুত্রের বয়স। তাহলে দেখো যতরে 55কে 5 দিয়ে ভাগ দাও। পুত্রের বয়স সমান 55 ভাগ 5 বছর। তাহলে 5 11 55, তাহলে পুত্রের বয়স হলো 11। বুঝে করলে অঙ্ক আর কোনো কঠিন লাগবে না, সহজে যাবে। কয়েকবার প্র্যাকটিস করবা বুঝে। আচ্ছা, এটা তোমরা তুলে ফেলো। আচ্ছা, আমাদের আজকে সময় শেষ, এ পর্যন্ত থাক। আর তোমাদের বাড়ির কাজ দিই একদম। আশা করি এটা তোমাদের তোলা হয়ে গেছে। গ নাম্বারটাও করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় শেষ, আর করা যাচ্ছে না। তোমরা গ নাম্বারটা SW করবে এবং পুরো অঙ্কটা এবার ভালো করে টেস্ট করে SW করবে গ নাম্বার সহ। গ নাম্বারে ছিল 5 বছর পরে পিতার বয়স কত হবে। হ্যাঁ,
হ্যাঁ, এই গ নাম্বারটা তোমরা SW করে দিবে। আর তার সাথে 6 নাম্বার যে অঙ্কটা আছে, 6 নাম্বারের যে অঙ্কটা আছে সেটা এই যে আমি যেভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি এভাবে তোমরা প্রথমে আগে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে এবং পরে সেটাকে সমাধান করবে। ঠিক আছে, লিখে দিবা এই কাজটা। বাড়ির কাজ প্রথমে হচ্ছে 5-এর গ নাম্বার, গ নম্বর সমাধান করবে। আর আরেকটা হচ্ছে 65 পৃষ্ঠায় 6 নম্বর থেকে লেখা হলে চলে যাবে, লিখে নিই। সৃজনশীল তৈরি করবে এবং সমাধান করবে। এটা হচ্ছে বাড়ির কাজ। দিলাম যেটা করাচ্ছিলাম 5 নম্বর সেটার গয়ের সমাধান করবে গ নাম্বারটা, আর এই পরেরই 65 পৃষ্ঠার 6 নম্বর থেকে সৃজনশীল তৈরি করবে এবং সমাধান করবে। ঠিক আছে, তুলে ফেলো তোমরা। আচ্ছা, আশা করি তোলা হয়ে গেছে তোমাদের। খালি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।